গত 15 বছরে যেভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে, সেই জায়গাটা এখনই যদি রিপেয়ার করা না যায়, তাহলে ভবিষ্যতে এই ধারা অব্যাহত থাকবে। সমালোচনা থেকে তারা বের হয়ে আসতে পারবে না। প্রায় ৮ মাস চলছে। গত ৮ মাসে ধরেন আ আ সেনাবাহিনীকে আমরা বিতর্কিত করতে চাই না। কিন্তু গত 15 বছরে সেনাবাহিনী নিজেরাই বিতর্কিত হয়েছে ভাই। অবশ্যই, নির্বাচন, মানে 18 নির্বাচন, এক্স্যাক্টলি সেটাই হচ্ছে আমার পয়েন্ট। মানে এই জায়গাগুলোয় আপনাদের রোল কি ছিল? এই এই যে আয়নাঘর, এই যে গুম, খুন সকল কিছুর সঙ্গে যে সম্পৃক্ততা, এই যে অর্থ লুণ্ঠনের সঙ্গে যাদের নাম শোনা যায়, গত ৮ মাসে আমরা কিন্তু এগুলো আলোচনা করেছি না? যে আপনিও তাদের আলোচনা ব্যাপারে করেছেন। আমরা বলেছি যে জেনারেল ওয়াকার কেন ২৫-৩০ জন অফিসারকে সেভ করার নামে পুরো সেনাবাহিনীর উপরে দায় নিয়ে আসছে। পুরো সেনাবাহিনীকে কেন উনি আ মানে সমালোচনার মুখে নিয়ে আসছে। এটা একটা সুযোগ ছিল কিন্তু। যে আমাদের অতীতের পাস্ট অ্যাক্টিভিটির একটা ফুল স্টপ টানার। উনি তো অন্য জায়গায় ফুল স্টপ দিচ্ছেন। তো আপনি কি মনে করেন? এটা কি ঠিক হচ্ছে? জি, জি। আমি এই জায়গাটাতেই আসতাম যে যেহেতু সৈনিকরা এই জিনিসটা ফিল করছে যে তাদের উপরে চলে আসছে, এবং এই ব্যাপারে আমরা কিন্তু অনেকবার ওয়ার্নিং দিয়েছি যে স্যার, সেনাবাহিনীর উপরে মোরালটাতে কিন্তু এটা এফেক্ট করবে। আপনি যদি এখনই আপনার চারপাশে ইভেন আছে একটা যে বলয়ের মধ্যে, আপনি হ্যাঁ কিছু লোককে আপনি সরাইছেন, কিন্তু বাকিদেরকে তো আপনি সরাইতে পারেন নাই। তারপরে যারা কিছু অভিযোগ আছে যে যারা গুম খুনের সাথে জড়িত ছিল তারা পালায় গেছে, অনেকেই পালায় গেছে, সেটাও তো স্যার ঠেকাইতে পারেন নাই। সুতরাং একদিকে যেমন এটা স্বাভাবিক যে সৈনিকরা তারা চাচ্ছে না, তারা বিরক্ত হচ্ছে যে তাদের উপরে ঢালাও ভাবে আসতেছে যেখানে তারা কোনো অন্যায় করে নাই, তেমনি ভাই কিছু লোক তো অন্যায় করছে। স্যার আপনি এই সমাধানটা আপনি যেমন, আমি যেমন মনে করি যে উনি যে বক্তৃতা, এত সুন্দর বক্তৃতায় যে কথাগুলো বলছেন সেটা যদি উনি ইমপ্লিমেন্ট করতে পারেন খুবই ভালো কাজ হবে। তার সাথে একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে আরো কিছু দু একটা জিনিস ওনাকে নিশ্চিত করতে হবে। এই যেমন আমরা বললাম যে মাত্র অল্প কিছু লোক, আপনার হিসেবে 20, আমার হিসেবে ম্যাক্সিমাম 15 জনকে, যারা সত্যিকার তাদের মানে তাদের অন্যায়, তাদের সেই দোষ, সেটার দায় পুরা সেনাবাহিনী কেন নিবে, এবং একজন অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সদস্য হিসেবে আমি কেন নিব? স্যার এটা তো আপনারা, মানে জেনারেল ওয়াকারকে বলছি, আপনারা আমাদের থেকে ভালো বুঝেন স্যার এই জিনিসটা। তো আমি একটু কয়েকটা পয়েন্ট অ্যাকচুয়ালি বলি, জি, যে প্লিজ। জায়গাটা আমি লিখে রাখছি। ইনফ্যাক্ট আপনার অনেক জিনিস উনি কভার করছেন, এবং উনি ডেপ্লয়মেন্টের ব্যাপারে বলেছেন, ডেপ্লয়মেন্টে সবাইকে ডিসাইসিভ ফোর্স ব্যবহার করবার বা ডিসাইসিভ অ্যাকশনে যাওয়ার জন্য বলেছেন। বাট স্যার আমরা দেখেছি যে আমরা ডেপ্লয়মেন্ট যখন সেনাবাহিনী হয়েছে, মানে প্রথম দিকে জুলাইয়ের ডেপ্লয়মেন্ট বাদে তারপরে যখন ডেপ্লয়মেন্টটা রিডিফাইন করা হলো ম্যাজিস্ট্রেসি পাওয়ার সহ, আপনি স্যার ডিসাইসিভ হতে বলছেন, বাট ম্যাজিস্ট্রেসি পাওয়ার কি অ্যাকচুয়ালি সেনা সদস্যরা অ্যাপ্লাই করছে বা করতে পারছে? পারছে না। আমরা ক্লিন হার্টের সময়, আমরা 2007-এ যখন সেই 111-এর সময় যখন আমরা ডেপ্লয়েড ছিলাম, তখন কিন্তু আমরা সেটা অ্যাপ্লাই করেছি, এবং তখন তো এই ধরনের মাসের পর মাস ম্যাজিস্ট্রেসি পাওয়ার ছিল না। তারপরে কি যেইভাবে সেটা প্রয়োগ করার কথা সেটা হচ্ছে না। দ্বিতীয় যে জিনিসটা আমি বলতে যাচ্ছি, আপনি যেই বলছেন যে ইউএস সেনেটরের সাথে আপনার আলাপ হয়েছে এবং উনি ওখানে এক্সট্রিমিজমের শঙ্কা জানিয়েছেন। স্যার কোন লেভেলে, উনি কি সরকারকে সেটা জানাইছেন নাকি শুধু আর্মির লেভেলে থ্রেটটা আলাপ করেছেন? যদি সরকারকে জানায় থাকে, সরকারের দিক থেকে অবশ্যই আমি চাইবো আপনি সরকারকে বলেন একটা ধারণা দেওয়ার জন্য, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাদেরকে যেন অবশ্যই দেয় কোন লেভেলের থ্রেট, কোন দিক থেকে থ্রেট ওনারা আশঙ্কা করছেন। তৃতীয় যে জিনিসটা আপনি বলেছেন যে একটা উগ্রবাদীদের একটা হামলা হতে পারে 1 মাসের মধ্যে, আপনি যখন বলেছেন, আপনি সেনাপ্রধান এবং বর্তমানে পরিস্থিতিতে আপনার অবস্থানটা দেশের সবাই জানে, সেখানে আমি সেটা নিয়ে দ্বিমত করব না, এবং সেটাকে আমি অত্যন্ত সিরিয়াসলি দেখতে চাই। স্যার ডিজিএফআই, এনএসআই, তারা কি এই জিনিসটা প্রধান উপদেষ্টা কে ব্রিফ করেছে? স্যার আমাদের কি, আপনি মনে করেন এখন একটা জাতীয় নিরাপত্তা কাউন্সিল গঠন করা দরকার? এই সময়টাতে যেটার দাবি অনেকদিন আগে থেকে ছিল যে একটা জাতীয় নিরাপত্তা কাউন্সিল হলে সেখানে কিন্তু সবাই স্টেক হোল্ডাররা তাদের অবদান রাখতে পারে স্যার, সেই দিকটা একটু দেখবেন। এবং আমি মনে করি কর্ণক, আপনার যে একটা প্রশ্ন ছিল যে অ্যাকচুয়ালি সেটা উনি সরাসরি যে বলে দিলেন সেটা কি একটা ব্যত্যয় হলো বা কোনো সমস্যা তৈরি করবে কিনা, অনেক সময় কিছু জিনিস আমরা দেখি যে সরাসরি আগে, এই যেমন আপনি যে গতদিন প্রোগ্রামটাতে একটা আওয়াজ দিলেন যে
জরুরি অবস্থা হতে পারে কিনা, সেই ধরনের একটা জিনিস উনি যখন দেখছেন বা উনি যখন নিশ্চিত একটা খবর পাচ্ছেন যে এই ধরনের একটা ভয় আছে, শঙ্কা আছে, উনি হয়তো আগে থেকেই সবাইকে একটা সাবধান করার চেষ্টা করেছেন। সেই হিসাবে ইটস ওকে। তো এটা উনি বলেছেন যেগুলো, সেগুলোর উপর আমি আলাপ করলাম। কর্নেল শামস স্যার, আপনি যদি আমাকে আমি 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 just- আমি এখানে একটা জিনিস অ্যাড করবো, সুমন। এভরিথিং হোয়াট ইউ সেড ইজ অ্যাবসলিউটলি ফাইন। আমি শুধু একটা জিনিস অ্যাড করতে চাই যে মিলিটারি যে ক্রিমিনাল এলিমেন্ট গুলাকে যদি এখন ইফ দে আর নট টেকেন টু টাস্ক, তাহলে কিন্তু আর্মির মধ্যেও মিসগিভিং তৈরি হচ্ছে। অল দি অফিসার্স হু আর প্রফেশনাল অফিসার্স, যারা গত ফ্যাসিস্ট আমলের সেই ক্রিমিনাল এলিমেন্টের অংশ না, তারা যখন দেখে যে এই ক্রিমিনাল এলিমেন্ট গুলা এখনো বহাল তবিয়তে বহাল আছে এবং তারা দে আর হোল্ডিং অন টু ইম্পর্টেন্ট পজিশনস, ইভেন সাম অফ দেম আর ভেরি ইভেন ইন ভেরি ক্রিটিক্যাল প্লেসেস, তখন কিন্তু তাদের জন্য এটা একটা ফ্রাস্ট্রেশন তৈরি করে। এটাও আমার মনে হয় আমাদের টপ মিলিটারি লিডারশিপদের বোঝা উচিত যে এই বিপ্লবের পরে যে জিনিসটা খুব তাড়াতাড়ি হওয়া দরকার ছিল, যে আর্মির বা মিলিটারির যে ক্রিমিনাল এলিমেন্ট গুলাকে ইমিডিয়েটলি সাইডলাইন করা, এটা এখনো সম্ভব। স্টিল ইজ পসিবল, সুনার ইজ বেটার, বিকজ যতদিন তারা থাকবে দে দেমসেলভস আর ডেঞ্জারাস টু আওয়ার স্টেবিলিটি অ্যান্ড আওয়ার ন্যাশনাল সিকিউরিটি। তো এটা আমি 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 এটা জাস্ট অ্যাড করতে চাইছিলাম। থ্যাংক ইউ স্যার। আমি ইনফ্যাক্ট এই জিনিসটাতে আসছিলাম যে উনি সেনাপ্রধান যে জিনিসগুলো বলেছেন আমি হাততালি দিয়ে সেগুলোতে সমর্থন জানাই, আমার কিছু অবজারভেশন বললাম। এখন উনি যেগুলো বলেন নাই, আমি আশা করব আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে কর্নেল শামস এবং কর্ণক আপনাদের মাধ্যমে যে চারটা ব্যাপার উনি কি এখন একইভাবে সেগুলো অ্যাড্রেস করতে পারেন বা চান। একটা হচ্ছে বিডিআর হত্যাকাণ্ডের যে বিচারের ব্যাপারে উনি ফুল স্টপের কথাটা বলেছেন। জেনারেল ওয়াকার স্যার, আপনি এবং আমি একই সাথেই তো ভিতরে ছিলাম, ডেপ্লয়েড ছিলাম, বাইরে ছিলাম, আমরা তো দেখছি নিজ চোখে। আপনার সাথে আমি আলাপ করছি যে কাহার এখন কিভাবে কিভাবে কোনো প্রমাণ ছাড়াই তার ইচ্ছা মতো এক একজনকে অভিযুক্ত করে দিচ্ছে, তার ওইখানে বিভিন্ন আলামত সাজায় রেখে দিয়ে, আমরা নিজের চোখে দেখছি স্যার। অন্তত সেটা থেকেই তো আমরা বুঝতে পারি যে এখানে কোনো তদন্ত হয় নাই, এবং বিচার প্রক্রিয়ার ব্যাপারে আমরা জানি যে সেটা কিভাবে আওয়ামী লীগের লোকজন, আওয়ামী লীগের প্রশাসন সেটাকে প্রভাবিত করে তাদের মতন করে করছে। রাজনৈতিক কোনো লোককে আনা হয়নি যাদের কথা আমরা জানি বিচারের আওতায়, তদন্তের আওতায়। এখন সেইটুকু সুযোগটা দেন স্যার। কমিশনের কাছে যে আপনারা টার্মস অফ রেফারেন্স দিয়েছেন সেটাতে একটু সংশোধনী আনেন স্যার, প্লিজ, এটা আপনার কাছে অনুরোধ থাকলো। দেন গুম খুনের ব্যাপারে কর্নেল শামস বললেন, আমি এখানে আর বলতে চাই না যে তারা এই মাত্র এই কয়টা অল্প কয়টা লোকের জন্য চাকুরিরত যে সেনা সদস্য আছেন এবং আমরা যারা অবসরপ্রাপ্ত আছি, আমরা প্রচন্ড লজ্জায় মরে যাচ্ছি স্যার। তাদের কারণ আমাদেরকে নিতে হবে। দেন আমি বলতে চাচ্ছি রাজনৈতিক নেতৃবৃন্দের ব্যাপারটা দেখেন, তারা যখন আমাদের এখানে আপনার ক্যান্টনমেন্টে আপনার সাথে, বা অবশ্যই তারা ডিজিএফআই অফিসেও যায়, তারা এনএসআই অফিসেও যায়, অ্যাজ ইফ তাদের ফ্রি চিট আছে, যেখানে খুশি তখন চলে যেতে পারে। সেখানে সমস্যাটা কি? এইটা সুযোগ আপনি যখন এই জায়গাগুলোতে পরিষ্কার করছেন না, আমি আশা করব আপনি খুব শীঘ্রই আবার এগুলো পরিষ্কার করবেন, এই স্টেপগুলো নিচ্ছেন না, তখন কিছু লোক এটা সুযোগ নিয়ে সেনাবাহিনীকে মেলাইন করার চেষ্টা করছে, আপনাকে না, আপনাকে টার্গেট হয়তো করছে, বাট তারা ভুলে যাচ্ছে যে সেনাবাহিনীর খারাপ যে অংশটা, আমি জাস্ট সরাসরি বলি, আমাদের বক্তা আছেন ধরেন ব্যারিস্টার ফুয়াদের, যে আপনি যে জিনিসটা বলছিলেন কনক, যে কোথায় রাগ, ব্যারিস্টার ফুয়াদ উনি অত্যন্ত চমৎকার কথাবার্তা বলেন। ওনার ব্যারিস্টার ফুয়াদ বলছি, বাট উনি তো একজন রাজনৈতিক নেতা, উনি এবি পার্টির একজন নেতা। তো ওনার কিছু সাম্প্রতিক বক্তব্য কিন্তু প্রচন্ড রকমের আঘাত করেছে সেনাবাহিনীর সেন্টিমেন্টে, এবং এই কথাটা বলার উদ্দেশ্যই কিন্তু সেনাপ্রধানের ছিল যে সেনা সদস্যরা যাতে সেই কথাতে ওইভাবে তারা মনে কষ্ট না পায়, একজন বলতেই পারে, তারা সেটাকে এখন সুমন ভাই, এই কথাগুলো কিন্তু খুব রিসেন্টের কথা না, কিন্তু ব্যারিস্টার ফুয়াদের কথাগুলো কিন্তু এই সময়ই পাঞ্চ করা হয়েছে কিন্তু। জি না, কিছু বক্তব্য ছিল সেটা ওনার আগস্ট এবং জুলাই আগস্টের বক্তব্য আমি সম্পূর্ণ, এবং ওনার বেশিরভাগ জিনিসকে আমি কিন্তু সাপোর্ট করি, বাট সমস্যা যেটা হয়ে যায় যখন একটা কথাতে বলা হয় যে চাকর বাকর বা অন্যান্য জিনিসগুলো উনি রিসেন্টলি ব্যবহার করেছেন। এখন চাকর বাকর, প্রজাতন্ত্রের কর্মচারী সবাই সবকিছু করে, আমি তো কখনো বলতে যাই না, আমরা সবাই জানি দেশের আইন বিভাগ, বিচার বিভাগ সব থেকে দুর্নীতিগ্রস্ত, সেটা সারা বিশ্বের লোকজন জানে। আমি কি বলবো এই সমস্ত আইনজীবী, ব্যারিস্টার বা সমস্ত কিছু তোমরা হচ্ছে নিমক হারামের দল, টাকা, আমি বলবো না,
আমি কখনো বলবো না এটা সাজে না, কারণ সবাই না। বেসিক নর্ম, রাইট। হ্যাঁ, এই ধরনের জায়গাগুলোতে আমার মনে হয় আমরা যদি সংযত হই, ব্যারিস্টার ফুয়াদ প্রচন্ড গঠনমূলক আলাপ করেন এবং ওনার ভূমিকা, উনি যেভাবে কিছু কিছু জিনিস পয়েন্ট আউট করেছেন সেটা আমাদের সবাইকে সহায়তা করেছে। আমি ওনাকে আবারও রিকোয়েস্ট করব, প্লিজ হারমোনি নষ্ট করবার জন্য এমন কোনো কথার বা ভাষার প্রয়োগ করবেন না যেটা অপব্যাখ্যা হতে পারে অথবা লোকে যারা দোষী না তারা আঘাত পায়। মেজর সুমন, আমি অবশ্যই ব্যারিস্টার ফুয়াদকে আমার চ্যানেলে আমন্ত্রণ জানাবো তার বক্তব্যটা ক্লিয়ার করার জন্য, কি বলতে চেয়েছেন কেন। পাশাপাশি আমি এটাও বলতে চাই যে সেনাবাহিনী সমালোচনার ঊর্ধ্বের কোনো বাহিনী না, সেনাবাহিনীকে নিয়ে কথা বলা যাবে না সেটা আমি কখনোই মানব না, বিশ্বাসও করি না। সেনাবাহিনী আমাদের রাষ্ট্রের সর্বোচ্চ বাহিনী এবং সেই সর্বোচ্চ বাহিনীকে গত 15 বছরে যেভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে সেই জায়গাটা এখনই যদি রিপেয়ার করা না যায় তাহলে ভবিষ্যতে এই ধারা অব্যাহত থাকবে, সমালোচনা থেকে তারা বের হয়ে আসতে পারবে।